হচ্ছে, শাসকের আইন চলছে, তাই জন্যে আমাদের অভয়ার মা বাড়িতে বসে আছেন, শাসকের মানে শাসনের আইনের শাসন চলছে, উনি বাড়ি থেকে বেরোলে হয়তো উনিও মানে আওতায় চলে আসবে শাসনের, তাই জন্য উনি ভেতরে বসে আছেন। ওনার মেয়ের বিচারটা হয়তো হয়ে গেছে, আর এই মেয়েটার ব্যাপারটা উনি ঠিক পরিষ্কার খুলে জানেন না, ওনাকে একটু খুলে দেখাতে হবে, তাহলে উনি বুঝতে পারবেন ব্যাপারটা কি। এরকম একটা পজিশনে দাঁড়িয়ে শ্রমিক বাবুর মতন শিক্ষিত মানুষগুলো আর এই কবিয়াল রুদ্রনীলের মতন কবিরা, আমরা মমতাকে কবি হিসেবে খুব ঘেন্না করেছিলাম, কবি হিসেবে তাকে যাচ্ছে তাই বলেও ছিলাম, কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যে এত বড় বড় কবিয়াল আর্টিস্টরা পড়েছিলেন, আমরা তাদেরকে কেন এতদিন জাগাইনি, এটা আমাদের দুঃখ, না হলে এত প্রতিভা দেখতে পেতাম না। আপনি আমাদের শ্রমিক বাবুর যখন বক্তৃতা দেন, শুধু ভাষণের ভঙ্গিমাটা দেখবেন যেন উনি কোনো চাঁদে বসে আমেরিকার গল্প শোনাচ্ছেন বা সুইজারল্যান্ডে বসে ছোটবেলার প্রেমের কথা বলছেন। এভাবেই উনি রাজনৈতিক মঞ্চ কাঁপিয়ে যান সারা জীবন, ওনার ভেতরটাও কিন্তু কেঁপে যাচ্ছে। আজকে প্রথম আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে একজন মন্ত্রী যিনি হচ্ছেন দিলীপ ঘোষ, তিনি বলছেন যে তৃণমূল আমলে বহুত কিছু হয়েছে, ডিজে হয়েছে, লোককে হুমকি দেওয়া হয়েছে, পুলিশকে হুমকি দেওয়া হয়েছে, প্রশাসনকে হুমকি দিয়েছে, অনেক কিছু করেছে। তো আমরা এখন জিতেছি, আমাদের ছেলেমেয়েরা একটু নাচাগানা করছে, তো কারোর বিচারে তো যাচ্ছে না। এই যে শব্দ প্রয়োগ, এটাকে কিভাবে দেখছেন আপনি? লাস্ট শব্দটা কি বললেন? কারোর বিছানায়? বিছানায় যাচ্ছেন না? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। তো দেখুন, আপনি তো বন থেকে পশু তুলতে পারবেন, পশুর মন থেকে তো বন তোলা যায় না। তো রুচির একটা ব্যাপার আছে। তো যার যেমন মান, যার যেমন রুচিবোধ, যার যেমন টেস্ট, সে সেরকমই বলবে। এই কলকাতার বুকে একাডেমিতে ভালো ভালো নাটক হয়, খুব ভালো ভালো প্রোডাকশান তারা কাজ করছে, এবং ভালো ভালো অ্যাক্টর কাজ করছে, ভালো ভালো ছেলে মেয়ে কাজ করছে। আপনি জিজ্ঞাসা করে দেখুন কজন খবর রাখে। সেদিনে আমি একটা দেখছিলাম, আমাদের কলকাতা কেন, ভারতবর্ষের বিখ্যাত একটা মানুষ পিসি সরকার, জুনিয়র পিসি সরকার, উনি পৃথিবী কাঁপিয়ে এসছেন, কজন জানে? তো এবার ব্যাপারটা হচ্ছে সবাই যে ওই খবরটা রাখবে এরকম তো ব্যাপার নয়। তো যার যেটা রাখার সে সেটা রাখে। তো দিলীপবাবু ঠিক যে মান, যে ক্যাটাগরি উনি পছন্দ করেন, উনি সেই ক্যাটাগরিতে এসছেন, বা সেই ধরনের কথাবার্তা উনি বলছেন, এটা ওনার মুখেই মানায়। কারণ উনি তো আর মানে কি বলবো, উনি তো আর কলেজের প্রফেসর নন, ওনার মুখে তো আমি সেই ধরনের কথা আশা করব না। তো উনি ঠিক যেখান থেকে, উনি সংঘ পরিবার থেকে এসছেন, তাহলে সংঘ পরিবারের কালচারটা কিরকম, ওনার কালচারটা যেরকম, এটাই তো স্বাভাবিক। একটা রামকৃষ্ণ মিশন থেকে পড়া ছেলে, তার আচরণ কেমন হয়, যেমন হবে, সেটা থেকে বোঝা যায় রামকৃষ্ণ মিশনের পরিকাঠামো কেমন, তাদের গুণগত মান কেমন, এগুলো বোঝা যায়। তো দিলীপ ঘোষ উঠে আসছেন আরএসএস থেকে, উনি ছোট থেকে আরএসএস সংঘ থেকে উঠে এসছেন, ছোটবেলা থেকে আর কিছু তো করেননি। তাহলে আরএসএস সংঘকে যদি দেখতে হয়, আমার তো মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত বিজেপি নেতা আছেন তার মধ্যে একমাত্র মানে একদম কঠোর আরএসএস থেকে উঠে আসা, একদম আরএসএস গায়ে মাখা একজন মানুষ হচ্ছেন দিলীপবাবু। উনি ঠিক যে কথাটা বলছেন ওটা জানবেন আরএসএসের ভাষা, আরএসএসের কালচার, ওটাই আরএসএসে শেখানো হয়। এটা আলাদা করে আর জানার দরকার নেই আরএসএস কী শেখায়, কী করায়। ওই দিলীপবাবু যা বলছেন, যা করছেন, ওটাই শেখায়। বাইকে আমেরিকান ফ্ল্যাগ মেরে ঘোরো, মুখ খারাপ করো, যখন তখন একটা করে খারাপ কথা বলো, গরুর গোবর দিয়ে রুটি খাও, তারপরে গরুর দুধে দুধে সোনা, তারপরে গরুর বাথরুম দিয়ে লস্যি করে খাওয়া। তো এইটাই তো। আবার যদি কোনোদিন সরকার পাল্টায়, এগুলোই ওনাকে বসে বসে খেতে হবে, দেখা যাবে সিনেমা। ডিমের পরিবর্তে ইট মারা হোক। হ্যাঁ, ঠিকই বলছেন। তো ঠিকই বলছেন, কারণ এই কালচারটা যেখানে যাচ্ছে, এর পরবর্তীকালে যখন সরকার পাল্টাবে তখন কিন্তু আর ডিম থাকবে না, এটা ওটা সত্যি। এবার সেটা ইট হবে না অন্য কিছু হবে আমি জানি না, উনি ঠিকই বলছেন, ডিম পরিবর্তন হবে। উনি মূল বলতে চাইছেন এই ডিম পাল্টিয়ে ইট মারো। তার মানেটা কি? মানেটা হচ্ছে ডিম এবার ব্যাকডেটেড হয়ে গেল। তৃণমূল যখন শাসক হয়েছিল তখন সিপিএমদের উপরে কি ধরনের অত্যাচার করেছিল সেটা দেখা হয়েছিল একটা সময়, সেটা একটা পদ্ধতি ছিল। এখন যখন তৃণমূল হেরে গেল, বিজেপি কি করলো সেটা একটা পদ্ধতি দেখা গেল। এর পরের পদ্ধতিটাও দিলীপবাবু বলে ফেলেছেন, এর পরের পদ্ধতি তো হয়তো ওই রকম। বলছি, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আমরা দেখছি বিভিন্ন জায়গায় অভিযোগ হচ্ছে, মানে
গত মাসে যে মহিলারা পেয়েছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে আবার অনেক নানান রকমের প্রবলেমের কথা বলা হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যখন মহিলাটা পেলেন গত মাসে, তাহলে এই মাসে কেন পাবেন না? মানে এই জায়গাটা মানে কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, মানুষ আমরা দিন দিন কি মানে একদম মানে মূর্খ হয়ে যাচ্ছি? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে বাংলায় বিজেপি সরকার হলে আপনারা 3,000 টাকা পাবেন। তারপরে উনি একটা মিডিয়াতে সাক্ষাৎকারে বললেন সবই জুমলা। তাহলে এরপরও মানুষ ঢুকলো না এইসব নানা জিনিস নিয়ে কেন কথা বলছে? কি আসলো না, এটা কোনো সাবজেক্ট নয় তো, বলে দিচ্ছেন তো স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আমি আগেও বলেছি, এখনো বলছি, রাজ্য সরকারের এখানে কোনো হাতই নেই। পুরো ব্যাপারটা কন্ট্রোল হবে ওপর থেকে। তো ওপরকে একটু ফলো করতে হবে। মানুষ এত ছটফট করে ছুটোছুটি করে বিডিও অফিসে গিয়ে মারধর করে গন্ডগোল করে এটা করে সেটা করে কিচ্ছু হবে না। এই পার্টি অফিস ভাঙলেও কিছু হবে না, ওদের পার্টি অফিস ভাঙলেও কিছু হবে না। আমি আপনাকে বলছি, তৃণমূল পার্টি অফিস ভাঙলে অস্ত্র এটা সেটা পাওয়া যায়, বিজেপির তাও পাওয়া যাবে না, কারণ ওদের কিছু থাকে না তো। ওদের যা চলে যায় সব ওপরে, সব ওপর থেকে আসে, ওপরে চলে যায়। তো ব্যাপারটা হচ্ছে, এটা তো মিডিল জায়গা। রাজ্যের একটা বিজেপি সরকার, এটা কিন্তু মিডিল, শাসক কিন্তু ওপরে। তো এখানে বলা বলি করে কিছু হবে না। ওখানে বলে দিচ্ছে তো যে তোমরা পাবে না, যারা টাকা পেয়েছো টাকা ফেরত দাও, আমরা যা করি সবই জুমলা। যখন উত্তরপ্রদেশ ডুবে যাচ্ছে, যখন চীন ভারত দখল করে নিচ্ছে, তখন আমাদের প্রধানমন্ত্রী মেডেল পাচ্ছে। মানে এইটা দেখার পরে মানুষ এইগুলোর আশা করে কি করে যে আমি 3,000 টাকা পাবো? এই আশাটাই তো ভুল। যেটা পেয়েছে ওই পর্যন্তই পেয়েছে। আপনি কি মনে করছেন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকার হিসেব হচ্ছে, নেতাদের মন্ত্রীদের সব টাকার হিসেব হচ্ছে? তা এই সরকারটা যখন চলে যাবে, আমাদের সব যারা এখন মন্ত্রী, এনাদের টাকার কি হিসেব কেউ করবে না তখন? আপনার মনে হয়? আর এদের টাকা কি একই থাকবে? এদের টাকাটাও তো বাড়বে বাবা, এদের টাকাটাও বাড়বে, এদের সম্পত্তিটাও বাড়বে। তো সেটারও হিসেব হবে, সেটার পদ্ধতি হবে সেরকম। তো মানুষ মাঝখানে ছুটোছুটি করার কোনো কারণ নেই। মানুষ যেটা চেয়েছিল পরিবর্তন হয়েছে তো, ভালো আর খারাপ এইটা নিয়ে কথা তো হয়নি। বলেছিল পরিবর্তন চাই বিজেপি সরকার, তাই তো আর তো কিছু চাইনি, পরিবর্তন চেয়েছিল। ভালো না খারাপ সেটা তো কেউ বলেনি। এখন এটা ভালো খারাপ নিয়ে প্রশ্ন তুলছেও বা কেন? বিজেপি তো বলেনি ভালো খারাপের কথা, বলেছিল পরিবর্তন চাই, পরিবর্তন হয়েছে। এখন ভালো না লাগলে আপনারা সবাই মিলে তাড়িয়ে বের করে দিন, এদের মেটে গেল। ভালো না লাগলে সেটা তো বলার কিছু নেই। বলছি, বারুইপুরে একটা মানে খুব বাজে ঘটনা ঘটেছে, যেখানে নৃশংসভাবে একটি 11 বছরের কিশোরীকে হত্যা করা হয়েছিল এবং তার উপর শারীরিক অত্যাচার করা হয়েছিল। এবং সেই ঘটনার পুনর্নির্মাণ করার জন্য পুলিশ রাত্রি 1টার পর সেখানে গিয়ে পৌঁছেছিল। পৌঁছাবার পর আমরা দেখলাম যে প্রভাস মণ্ডল বলে একজন অভিযুক্ত, যিনি সব কথা বলে ফেলছিলেন, সব কথা বলে দিচ্ছিলেন যে কারা কারা এই ঘটনাটা ঘটিয়েছে, তাকেই এনকাউন্টার করে মারা হলো। এখন এই পুরো বিষয়টা আপনি কি মনে করছেন? মানে আপনার কি? আমি কি মনে করব, আমরা তো দেখে এসছি। আমাদের কবিয়াল বিধায়ক রুদ্রনীল বাবু, উনি তো কবিয়াল বিধায়ক। তা কবিয়াল বিধায়ক কিন্তু কবিতা আর লিখলেন না, মাটিতে শ্যামাপ্রসাদের কি ঋণ আছে উনি খুঁজে পেলেন। পাঁচটা খুব মানে রেপ হয়ে গেল, সেটা কিন্তু উনি দেখতে পেলেন না। ওনার কবিয়ালে কিন্তু সেটা এলো না। উনি ভুল ইতিহাস বাংলার মানুষকে পড়ানোর জন্য কবিতা লিখে ফেলেছে। আবার আমাদের আইনজীবী, মানে আমাদের থেকে একটু সিনিয়র হয়তো, তো আইনজীবী বলছে না আমি ও ব্যাপারে কিছু বলবো না, ওটা যেটা হয়েছে ঠিক হয়েছে। এই হচ্ছে সমাজের বিধায়করা। আপনি সাধারণ মানুষের কাছে কি আশা করেন, আর এই সরকারের কাছে কি আশা করেন? ওদিকে অভয়ের মা বলছে আমার মেয়ে একটু অন্যরকম ছিল, এর মেয়ে আলাদা ছিল। এইটা কিরকম একটু অভয়ের মাকে তো বলতেই হবে যে ওনার মেয়ে কেমন ছিলেন আর এর মেয়ে কোথায় ছিলেন। বলছে আমার মেয়ে সেফটি জোনে ছিলেন, না এই মেয়েটা কোথায় ছিল আমি জানি না। এইসব হচ্ছে বিধায়ক, মানে যারা আপনাদের এখন বিধায়ক, আমাদের এখন বিধায়ক, আমাদের হত্যাকর্তা। এখন আপনি দেখবেন মানুষের কিছু প্রয়োজন হলেই কথা বলেই বলে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমার বক্তব্যটা যেন পৌঁছয়। মানে দেশের যত সমস্যার মালিক যেন মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হিলনেই যেন সব চলছে। মানে আমাদের এখানে কি একনায়কতন্ত্র চলে? এখানে কি প্রশাসন আইন বলে কিছু নেই? মানুষের সমস্ত ব্যাপারটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে হবে, তারপরে তার রিপারকেশন হবে। কেন বলুন তো?
দেশের ডেমোক্রেটিক যে সিস্টেম, আইনানুগ যে পদ্ধতি, এই ব্যবস্থাটা কোথায়? অ্যাডমিনিস্ট্রেশনের যে সিস্টেম, যে কোনো ব্যাপারে, সেটা ক্রিমিনালের হতে পারে, সিভিলের হতে পারে, যে কোনো প্রবলেমে মানুষ কথার বলে ফেসবুক করছে, এটা করছে, আর বলছে শুভেন্দু বাবুর কাছে, মানে তার বিশ্বাস শুভেন্দু বাবু ব্যাপারটাতে মাথা দিলেই কাজ হবে, নাহলে কাজ হবে না। মানে আমাদের এখানে যে সমস্ত ব্যাপারে শুভেন্দু বাবুর মাথা মারা আছে, এটা খুব পরিষ্কার। তো এই যে সমস্ত ব্যাপারে যারা মাথা মেরে রেখেছে, আর তাদের বিধায়ক যারা, আমরা যাদেরকে করেছি, তারা কেউ এ ব্যাপারটা জানেনই না। লকেট উনি বলছেন যে রেপ হয়েছে, আমি তো জানি না। মানে একটা সিনেমায় যদি ওনাকে এখন ওই রেপিস্টের ভূমিকায় অভিনয় করতে নেওয়া হয়, তাহলেই উনি হয়তো বুঝতে পারবেন রেপ কে হয়েছে। তার আগে উনি জানতেও পাচ্ছেন না রেপিস্ট কে হয়েছেন। আমাদের কবি আল রুদ্রনীল, কবি তার ভাষার তিনি খুঁজে পাচ্ছেনই না। আবার ওদিকে আমাদের আইনজীবী বলছে না না, আমি ও ব্যাপারে কিছু বলবো না, ঠিক হয়েছে, এটা ঠিক হয়েছে, ওরা মেরেছিল, আমরাও মারবো। তাহলে এইটা হচ্ছে আমাদের কালচার, এইটা হচ্ছে এডুকেটেড। উনি একজন হাইকোর্ট লয়ার, আমিও লয়ার, আমার খারাপ লাগছে। দিলীপ ঘোষ বলছেন মুসলিমরা মারা গেছে, তাতে তোমাদের এত ফাটছে কেন? তো এটা তো ঠিকই বলেছেন। উনি যাকে বিয়ে করেছেন তার ছেলে মরে গেছে, ওনার ফাটেনি তো? ওনার তো ফাটেনি, আপনারা দেখেছেন। উনি কিন্তু ফাটাফাটির ব্যাপারে খুব সিরিয়াস। উনি যাকে বিয়ে করেছেন তার ছেলেটাই মরে গেছে, ওনার কিন্তু কিচ্ছু ফাটেনি, এবং ওনার সঙ্গে থাকার জন্য ওনার ওয়াইফেরও কিছু ফাটেনি। তাহলে আপনি বুঝুন এই দেশের কোনো মানুষের কিছু হলে ওনার আর ফাটবে কিনা। তো ওনার আর ফাটার মতন কিছু নেই, ওনার আর কি ফাটবে? এবার উনি ফাটা বাকি, সেটা সময়ের অপেক্ষা। একটা অন্য প্রসঙ্গে আসছি, যেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি একটি মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি বলছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি হচ্ছেন গুন্ডা, তার দল হচ্ছে গুন্ডা, এবং তিনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে রীতিমতো হ্যারাসমেন্ট করেছেন কলকাতা কর্পোরেশনে, এবং তার দলের গুন্ডারা ইট ছুঁড়ে মেরেছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে। তিনি হচ্ছেন গুন্ডা। মানে বাংলা কথা হচ্ছে সুভাষচন্দ্র বসু হচ্ছে গুন্ডা, শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছে ওনাদের কাছে সব থেকে ভালো। আপনি এই ব্যাপারটা অবজার্ভ করেছেন কিনা আমি জানি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন ওয়ান অ্যান্ড অনলি শিক্ষিত মানুষ হচ্ছেন শ্রমিক বাবু। ওনার মতন শিক্ষিত এবং ওনার মতন বাচনভঙ্গি আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন তথা ভারতবর্ষে কারুর আছে বলে আমার জানা নেই। উনি নিজেও জানেন না নিজে কি করছেন। নিজের পুতুল নাচের ইতিকথার কত নম্বর পুতুলটা সেটা উনিও জানেন না, আমরাও জানি না। তো ফলে ওনার কাছে নেতাজি কোনো সাবজেক্ট হতে পারে না, এবং এটা খুব দুঃখজনক আমার রাষ্ট্রের কাছে যে এই রাষ্ট্র কেন তার পদত্যাগ চাইল না। যে নেতাজির মতো মানুষকে অসম্মান করতে পারে, এরপরে আর ওই মুখ্যমন্ত্রীকে অপমান করার জন্য কাউকে যে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, আমি জানি না এই পুলিশের লজ্জা করছে কিনা। কারণ পুলিশ যে পোশাকটা পরে তার কালার কিন্তু এসছে ওই ওদের পোশাক থেকে। উনি যে ফরওয়ার্ড ব্লকের কথা বলছেন না, এই ফরওয়ার্ড ব্লকটার আগে উনি যখন একে নিয়ে এসেছিলেন আজাদিন বাহিনীর পোশাকের কালারটা কিন্তু দেখবেন আপনারা। তো ওই পুলিশ ওই পোশাকটি পরে। তো আজকে পুলিশ তার এগেনস্টে কোনো ব্যবস্থা নিতে পারেনি। এটার মতন রাষ্ট্রীয় শোক, রাষ্ট্রীয় দুঃখ, আমার বিশ্বাস এই সরকার চলে গেলে একদিন অন্তত এই নেতাজিকে অপমান করার জন্য একদিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। কারণ আজকে করতে গেলে অ্যারেস্ট হতে হবে হয়তো, কারণ এরা যেহেতু ভালো কাজ করছে, শাসকের আইন চলছে, তাই জন্যে আমাদের অভয়ার মা বাড়িতে বসে আছেন, শাসনের আইনের শাসন চলছে। উনি বাড়ি থেকে বেরোলে হয়তো উনিও আওতায় চলে আসবে শাসনের, তাই জন্য উনি ভেতরে বসে আছেন। ওনার মেয়ের বিচারটা হয়তো হয়ে গেছে। আর এই মেয়েটার ব্যাপারটা উনি ঠিক পরিষ্কার খুলে জানেন না, ওনাকে একটু খুলে দেখাতে হবে, তাহলে উনি বুঝতে পারবেন ব্যাপারটা কি। এরকম একটা পজিশনে দাঁড়িয়ে শ্রমিক বাবুর মতন শিক্ষিত মানুষগুলো আর এই কবিয়াল রুদ্রনীলের মতো কবিরা, আমরা মমতাকে কবি হিসেবে খুব ঘেন্না করেছিলাম, কবি হিসেবে তাকে যাচ্ছে তাই বলেও ছিলাম। কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যে এত বড় বড় কবিয়াল আর্টিস্টরা পড়েছিলেন, আমরা তাদেরকে কেন এতদিন জাগাইনি, এটা আমাদের দুঃখ। না হলে এত প্রতিভা দেখতে পেতাম না। আপনি আমাদের শ্রমিক বাবুর যখন বক্তৃতা দেন, শুধু ভাষণের ভঙ্গিমাটা দেখবেন যেন উনি কোনো চাঁদে বসে আমেরিকার গল্প শোনাচ্ছেন বা সুইজারল্যান্ডে বসে
ছোটবেলার প্রেমের কথা বলছেন। এভাবেই উনি রাজনৈতিক মঞ্চ কাঁপিয়ে যান সারা জীবন। ওনার ভেতরটাও কিন্তু কেঁপে যাচ্ছে নেতাজিকে খারাপ কথা বলতে গিয়ে, আবার তৃণমূলকে বরণ করতে গিয়ে, কিন্তু সে কাঁপাটা উনি দেখাতে পারছেন না। সেটা যদি একটু শিক্ষার মধ্যে দিয়ে, ওনার বচনভঙ্গিতার মধ্যে দিয়ে একটু দেখাতেন যে আমারও ফাটছে ভাই, কিছু করার নেই, রাষ্ট্র আনন্দ পেত। আমরা এই সরকারকে পেয়ে আমার বিশ্বাস সরকার যতক্ষণ চেপে না রাখবে ততক্ষণ আমরা খুবই আনন্দিত। যেদিন এই সরকার মানুষকে ছেড়ে দেবে, এই সরকার কিন্তু এনাদের কবিয়ালদের মতন কবিতা হয়ে যাবে এবং এই শ্রমিক বাবুর মতন সাহিত্য হয়ে যাবে। এই সরকারের অবস্থাটা এইরকমই কোথাও গিয়ে দাঁড়াবে।